আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ির হিমাগার। শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় ঘটেনি হতাহতের ঘটনা। ১.৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের পূর্বাভাস পাওয়া যাবে সহজেই। আইএমএফ ঋণের অর্থছাড় নিয়ে দুশ্চিন্তা, রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি। আর্থিক খাতের সংস্কার প্রয়োজন, মত বিশ্লেষকদের। ট্রাম্পের পদত্যাগ চেয়ে রাজপথে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ অভিবাসন বিরোধী নীতি ও মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষের ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামে আগুনে পুড়েছে রফতানিমুখী চিংড়ির হিমাগার। এ সময় আতঙ্ক সৃষ্টি হলেও শ্রমিক কর্মচারীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রফতানির জন্য চিংড়ি মজুত করা ছিল এই হিমাগারে। বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর সাগরিকা এলাকায় বিডি সি ফুডের এই কোল্ড স্টোরেজে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেয় কেউ হতাহত হয়নি। ধোঁয়া দেখছি, ফায়ার সার্ভিসে কল দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে, ওনারা সবার সাথে থেকে ভিতরে গিয়া ধোঁয়া এখন কিছুটা কম আছে। আমরা ধোঁয়া বাইর হচ্ছে, আমরা নিয়ে পানি লাইন নিয়ে যে পানি মারিয়ে দিয়েছি। আমরা দেখছি ধোঁয়া বাড়িতেছে, এখানে সব ফরেস্ট মধ্যে শর্ট সার্কিট থেকে হইতেছে। মানুষজন তেমন ক্ষতি হয়নি, এখানে মানুষজন ছিল না তেমন। কলস্টোর তো এটা তো কলস্টোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু এখানে 0°C দিছে, তখন আমরা ওয়াটার ব্যবহার করেছি। ওয়াটার ব্যবহার করে যখন 0°টা আস্তে আস্তে ভেঙে বরফ ভেঙে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন আমাদের কাজগুলো করার ইজি হয়েছে। এখন আমরা বর্তমানে স্মোকটা আবার টেম্পারেচারটা অনেকাংশে কমিয়ে ফেলছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি, তবে প্রতিষ্ঠান মালিকপক্ষের দাবি পুড়ে যাওয়া ৩ নম্বর কোল্ড স্টোরেজটিতে প্রায় ৫০০ টন চিংড়ি মাছ ছিল। আমাদের লোকজন তো ওখানে কাজের শিডিউলি কাজের গতি হিসেবে কাজ যখন দেখতেছে ধোঁয়া বেরোতেছে, তখন আমরা ওখানে নিশ্চিত লাগছে। এরপরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই আর কি। আর কত বড় জায়গায় আমাদের ওখানে প্রায় আপনার ৫০০ টনের উপরে মাছ ধারণের ক্ষমতা, এবং এটা ফুল ফিল আপই ছিল। দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষামূলক কার্যক্রম শেষে এপ্রিলে চালুর লক্ষ্য কর্তৃপক্ষের। এটি চালু হলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য আর অন্য দেশের স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হবে না। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আসবে বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অবকাঠামো নির্মাণ শেষ হওয়ায় অনেকটা দৃশ্যমান দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে নির্মিত এই স্টেশনটিতে এখন চলছে পরীক্ষামূলক কার্যক্রম। গবেষকরা বলছেন এটি চালু হলে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও সমুদ্র গবেষণার পাশাপাশি সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মেট্রোলজিক্যাল সাইড থেকে যেরকম গবেষণা করতে পারবো, ওশানোগ্রাফিক সাইড থেকে গবেষণা করতে পারবো, এনভায়রনমেন্টাল সাইড থেকে করতে পারবো, বা ক্লাইমেট চেঞ্জ পার্সপেক্টিভে করতে পারবো, কিংবা ধরেন বন ও পরিবেশের যদি আমরা ভেজিটেশন নিয়ে কাজ করতে চাই, ফরেস্ট নিয়ে কাজ করতে চাই, সেগুলো করতে পারবো। সির যে সমস্ত নিউট্রিয়েন্টস বলি বা ক্লোরোফিল বলি বা তার টেম্পারেচার কোন ধরনের, এগুলো আমরা এই স্টেশন থেকে পাবো, এবং যেটা আলটিমেটলি ফিশারি রিসোর্সের যে হেল্পফুল হবে। এতদিন নিজস্ব কোনো গবেষণা অবকাঠামো না থাকায় সমুদ্র গবেষণার শিক্ষার্থীদের বিদেশি বিভিন্ন সংস্থার উপর নির্ভর করতে হতো। এতে যেমন বাড়তি অর্থ ব্যয় হতো, তেমনি নির্ভুল ডাটা পাওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। এই স্টেশন চালু হলে নিজেরাই স্যাটেলাইট ডেটা সংগ্রহ করে গবেষণা করতে পারবেন তারা। আরেকটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করতে হতো, যার কারণে ডাটা পেতেও লেট হতো, এবং এটা 100% পিওর হতো কি হতো না, আমরা সেটা জাস্টিফাই করার সুযোগ হতো না। সমুদ্র এখন কি অবস্থায় আছে, সামনে কি হতে পারে, এইসব জিনিসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা আগে বিভিন্ন অনেকের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, তো এই ডিপেন্ডেন্সির কারণে আসলে আমরা পিছিয়ে ছিলাম। রিয়েল ডাটাগুলো বা ইনস্ট্যান্ট যে ডাটাগুলো দরকার, ওগুলো আমরা পেতে চাই, ওগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তো এখন আমরা সরাসরি স্যাটেলাইট থেকে সরাসরি ডাটাগুলো পাবো, যেটা আমাদেরকে লাইভ ডাটা দিবে, এবং ওটা অনুযায়ী আমরা আমাদের রিসার্চগুলো আগায় নিয়ে যেতে পারবো। বর্তমানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন স্যাটেলাইট তথ্যের উপর নির্ভর করতে হয়। এই স্টেশন চালু হলে চীনের স্যাটেলাইট ব্যবহার করে বঙ্গোপসাগর কেন্দ্রিক রিয়েল টাইম ডেটা সংগ্রহ সম্ভব হবে। এতে দেশে দুর্যোগ পূর্বাভাস ও তথ্য বিশ্লেষণ আরও শক্তিশালী হবে বলে আশা কর্তৃপক্ষের। সামুদ্রিক যে জলোচ্ছ্বাস হয়,
অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেগুলো কিন্তু ইজিলি লোকেট করা যাবে, একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করা যাবে। তো সো এই গ্রাউন্ড স্টেশন আমাদেরকে রিসার্চের সুযোগ দিবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েদার প্রেডিক্টেবিলিটির জন্য আমরা একটা ভালো কাজ হবে। প্রায় 70 কোটি টাকার এই প্রকল্পে আর্থিক, কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিচ্ছে একটি চীনা প্রতিষ্ঠান। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় আইএমএফ। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতের সংস্কার প্রয়োজন, জ্বালানি সংকট সমাধানে আর্থিক সহায়তাও দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এই পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের ইয়ে থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের 2টি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের সংস্কারের গতি পাওয়া উচিত ছিল সেইভাবে আসলে সব ক্ষেত্রে আমরা সংস্কার আমরা সেভাবে দেখতে পাইনি। যেমন এনবিআর এর রিফর্মের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায়ে গিয়ে থমকে গিয়েছিল, ব্যাংকিং খাতের রিফর্মও একটা পর্যায়ে গিয়ে আসলে এগোয়নি, মূল্যস্ফীতিও আসলে প্রত্যাশা মাফিক আসলে কমানো যায়নি। এছাড়া সাবসিডি বা ভর্তুকির ক্ষেত্রে বিদ্যুৎ খাত থেকে যেভাবে সরিয়ে আনার কথা ছিল সেভাবে সরকার আসলে সরে আসেননি। জ্বালানি তেলের সংকট কাটাতে মজুদ বৃদ্ধির বিকল্প নেই, সেক্ষেত্রে দরকার অর্থায়ন। আইএমএফ যদি দ্রুততর সময়কালে স্বল্প সুদে স্বল্প মেয়াদী কিছু ঋণের ব্যবস্থা করতে পারে জ্বালানি আমদানির জন্য, সেটা বরঞ্চ আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। অযোগ্য, শিশু ধর্ষক, মানসিক বিকারগ্রস্ত, বর্ণবাদী এমন সব চরম অবমাননাকর তকমা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে মার্কিনীরা। নো কিংস মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে 80 লাখের বেশি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রায় সব শহরে হয়েছে 3000-এর বেশি বিক্ষোভ সমাবেশ। ইরান যুদ্ধ, অভিবাসন বিরোধী নীতি, গণছাঁটাই, মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে রাজপথে। অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ চান তারা।